নমস্কার বন্ধুরা, আমি পলাশ আর তোমরা শুনছো সত্যি ভৌতিক কাহিনী। তো এখনো যারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমরা কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো চলো বেশি সময় না নিয়ে আমাদের গল্প শুরু করি। বাংলার এক প্রত্যন্ত গ্রামে একটা বিশাল মাঠ আছে। গ্রামবাসী একে বলে শিমুলতলার মাঠ, কারণ মাঠটার মাঝ বরাবর দাঁড়িয়ে আছে শত বছরের এক বিশাল শিমুল গাছ। দিনের বেলায় ওই মাঠে ছেলেপুলেরা খেলাধুলো করে, গরু মহিষ চড়ায়, কিন্তু সূর্য ডুবলেই চারপাশে এক অদ্ভুত ভৌতিক নিস্তবতায় ঢেকে যায়। গ্রামের একজন লোক রাতের বেলা ওই মাঠের ধারও ঘষে না। মাঠের পাশেই থাকে হরিদাস কাকা, বয়স 65-র কাছাকাছি। সারা জীবন গ্রামের চৌকিদার ছিলেন। তিনি প্রায়ই গ্রামের ছেলেদের বলে থাকেন, শিমুলতলার মাঠে রাত নামলে কেউ যাবে না। ওই মাঠে এমন কিছু আছে যেটা মানুষ না, আবার সম্পূর্ণ অমানুষও না। কিন্তু গ্রামের নতুন প্রজন্ম এসব বিশ্বাস করে না। হরিদাস কাকার সতর্ক বাণীতে তারা কেবল ভয় দেখানোর গল্প ভেবে হাসাহাসি করে। একদিন সন্ধেবেলা সুব্রত, পাপন আর জিতেন নামের 3 বন্ধু ঠিক করলো যে তারা রাতের বেলা মাঠে যাবে। উদ্দেশ্য পুরনো কাকাদের কথায় ভয় দেখানো গল্প মিথ্যে প্রমাণ করা। সেই রাতে তারা 3 জন লাঠি হাতে নিয়ে বেরোলো। গ্রামের সবাই তখন ঘরে ঢুকে গেছে। শিমুলতলার মাঠ ফাঁকা পড়ে আছে, দূরে ঝিঝি পোকার শব্দ, আকাশে 8খানা চাঁদ। 3 জন মাঠে ঢুকতেই চারিদিক যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেল। বাতাস নেই, তবুও গায়ে শিহরণ জাগালো। পাপন হেসে বলল, দেখো কিছুই তো নেই, সব ফালতু গল্প। ঠিক তখনই শিমুল গাছটার ডাল থেকে একটা শুকনো পাতার ঝাঁক পড়ে গেল মাটিতে। কিন্তু পাতার সাথে সাথে নামলো এক অদ্ভুত শব্দ, যেন অনেকগুলো মানুষ একসাথে দাঁতে দাঁত ঘষছে। সুব্রত লাঠি শক্ত করে ধরল। জিতেনের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে ফিসফিস করে বলল, তোমরা কিছু শুনলে? হঠাৎ মাঠের মাঝখানে মাটি ফুঁড়ে বেরিয়ে এলো এক দমকা হাওয়া, আর সেই হাওয়ার সাথে ভেসে এলো অসংখ্য পুরুষ কণ্ঠের গুঙ্গানি। আমরা আছি, আমরা এখনো আছি। 3 বন্ধু হকচকিয়ে গেল। চারপাশ অন্ধকার হয়ে গেল। শুধু শিমুল গাছটার তলায় এক অদ্ভুত নীলচে আলো জ্বলছে। আর তখনই তারা দেখতে পেল গাছের নিচে দাঁড়িয়ে আছে অসংখ্য ছায়ামূর্তি। এক একজন লম্বা, মুখবিহীন, কেবল অদ্ভুত ফাঁকা চোখের মতো কিছু জ্বলছে। হরিদাস কাকার কথা হঠাৎ সত্যি মনে হতে লাগলো। গাছের নিচে দাঁড়িয়ে থাকা ওই ছায়ামূর্তিগুলো একেবারেই নড়ছে না, কিন্তু তাদের চোখের মতো জলজল করা ফাঁপা দৃষ্টিগুলো 3 বন্ধুর দিকে স্থির হয়ে আছে। চারিদিকে এত নিঃশব্দ যে নিজের হার্টবিট পর্যন্ত শোনা যাচ্ছিল। পাপন সাহস করে চেঁচিয়ে উঠল, কে আছিস তোরা? মানুষ হলে সামনে আয়। কথাটা বের হওয়ার সঙ্গে সঙ্গেই একসাথে সব ছায়াগুলো গম্ভীর গলায় হাহাকার করে উঠল, আমরা মানুষ ছিলাম, এখন শুধু ছায়া। সুব্রত আর জিতেনের বুক কেঁপে উঠল। তারা পাপনের হাত টেনে ধরল, চল ফিরে যাই, এসব ঠিক না। কিন্তু পাপন এরকম জেদ করে দাঁড়িয়েই রইল। হঠাৎ সে চোখ কুঁচকে দেখল ছায়াদের মধ্যে একজন ধীরে ধীরে সামনে আসছে। তারা পুরো শরীর কালো, কুয়াশার মতো, মুখ নেই, তবু বুক থেকে এক অদ্ভুত গর্জন বের হয়ে আসছে। মুহূর্তের মধ্যে শিমুল গাছটার ডালগুলো তীব্র নড়তে শুরু করলো, অথচ বাতাসের কোনো হাওয়া নেই। শুকনো পাতাগুলো ঝরে পড়তে লাগলো বৃষ্টির মতো, আর প্রতিটি পাতার সাথে ভেসে আসছিল
শীতল শীষ দেওয়ার শব্দ। সুব্রত ভয়ে কাঁপতে কাঁপতে হরিদাস কাকার সতর্কবাণী মনে করল। হরিদাস কাকা বলতেন, যদি কখনো ওই মাঠে ভূতের মুখোমুখি হও, পিছন ফিরে দৌড়িবে না। পিছনে ফিরলেই শেষ। তাই তিনজন প্রাণপণে চেষ্টা করলো ছায়াদের দিক থেকে চোখ না সরাতে। কিন্তু হঠাৎই জিতেনের পা হোঁচট খেল, আর সে পিছন ফিরে তাকিয়ে ফেলল, মাত্র 1 সেকেন্ডের জন্যই। কিন্তু সেই মুহূর্তেই ছায়াদের মধ্যে থেকে এক লম্বা হাত বেরিয়ে জিতেনকে টেনে নিল গাছের দিকে। সুব্রত আর পাপন হকচকিয়ে চিৎকার করে উঠল, জিতেন! তারা দৌড়ে গিয়ে জিতেনকে টানার চেষ্টা করলো, কিন্তু তাদের হাত ফসকে গেল। গাছের নিচের নীলচে আলো তীব্র হয়ে উঠল, আর মুহূর্তের মধ্যে জিতেনের পুরো শরীর ছায়ার মধ্যে মিলিয়ে গেল। নিঃশব্দ মাঠ আবার শান্ত হয়ে গেল, যেন কিছুই ঘটেনি। শুধু শিমুল গাছের গায়ে লেগে রইল এক দাগ, যেন ভেতর থেকে কেউ আছড়ে কেটেছে। পাপন ভয়ে চেঁচিয়ে উঠল, ওকে নিয়ে গেল, ওরা জিতেনকে নিয়ে গেল। সুব্রত হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তখনই ছায়াদের মধ্যে থেকে সেই ভৌতিক গলা আবার ভেসে এলো, এখনো শেষ হয়নি, বাকি দুজনের পালা বাকি। জিতেন ছায়ার ভেতরে মিলিয়ে যাওয়ার পর থেকে সুব্রত আর পাপনের বুক প্রায় বন্ধ হয়ে আসছিল। চারিদিকে অন্ধকার যেন আরো ঘন হয়ে গেল। পাপন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, এখন আমরা কি করব? ওকে তো ওরা নিয়ে গেল, ওকে শেষ করে ফেলবে ওরা। সুব্রত দাঁত চেপে বলল, না, আমরা পালাতে পারি না। যদি পালাই ওরা আমাদের টেনে নিয়ে যাবে। কিছু একটা করতে হবে। ঠিক তখনই শিমুল গাছের নিচ থেকে হাহাকারের মতো আওয়াজ উঠল। অসংখ্য ছায়া একসাথে গুনগুন করতে লাগলো, যেন কোনো পুরনো মন্ত্র উচ্চারণ করছে। মাটির নিচ থেকে আবার নীলচে আলো ছড়িয়ে পড়তে লাগলো। হঠাৎ সুব্রত লক্ষ্য করল গাছটার গায়ে অসংখ্য খোদাই করা দাগ, যেন ধারালো অস্ত্র দিয়ে বারবার কেটে লেখা হয়েছে কিছু শব্দ। সে ঝুঁকে গিয়ে দেখল খোদাই করে লেখা আছে, যারা খেলতে আসবে তারা আর ফিরবে না। পাপন ভয়ে লাফিয়ে উঠল, দেখছিস গ্রামের লোকজন যে বলতো যুদ্ধের সময় যারা এখানে মরেছিল তাদের আত্মা আটকে আছে। এটা সত্যি। সুব্রত কাপা গলায় বলল, হ্যাঁ, হয়তো ওই সৈনিকদের আত্মাই ছায়া হয়ে আছে, তারা মুক্তি পায়নি। কথা শেষ হতেই হঠাৎ আকাশে এক ঝলক বিদ্যুৎ চমকালো, আর সেই আলোয় দুজন পরিষ্কার দেখতে পেল ছায়াগুলো এবার এগিয়ে আসছে। তাদের দেহ থেকে শীতল ধোঁয়া বেরোচ্ছে। চারিদিক জমে বরফের মতো ঠান্ডা। পাপন ভয়ে কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল। না না না, আমি পারবো না, আমি যাচ্ছি। সুব্রত চিৎকার করে উঠল, পিছন ফিরে দৌড়াবি না, কাকার কথা মনে কর। কিন্তু পাপন আর শুনল না। সে দৌড়ে পালাতে লাগলো গ্রামের দিকে। প্রথমে মনে হলো সে বেঁচে যাবে, কিন্তু হঠাৎই শিমুল গাছ থেকে এক অদ্ভুত শিকড় মাটির উপর বেরিয়ে এসে তার পায়ে জড়িয়ে ধরল। পাপন মাটিতে পড়ে গিয়ে চিৎকার করতে লাগলো, বাঁচাও সুব্রত, আমাকে বাঁচাও, আমাকে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু কথা শেষ হওয়ার আগেই সেই শিকড় তাকে টেনে নিয়ে গেল গাছের নিচে। ছায়ারা হাহাকার করে হাসতে লাগলো। এবার সুব্রত একা। সে স্থির দাঁড়িয়ে রইল। বুকের ভেতর ধুকপুকানি এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল বুক ফেটে বেরিয়ে আসবে। ঠিক তখনই ছায়াদের মধ্যে থেকে এক গলা বেরোলো,
এখন শুধু তুই বাকি আছিস। শিমুল গাছের নিচে দাঁড়িয়ে থাকা ছায়ারা ধীরে ধীরে সুব্রতের চারপাশ ঘিরে ফেলল। এবার আর পালাবার রাস্তা নেই। সুব্রত ভয় চেপে দাঁড়িয়ে বলল, তোরা কে? আমার বন্ধুদের নিয়ে গেলি কেন? অসংখ্য ভৌতিক কণ্ঠ একসাথে গর্জে উঠল। এই মাঠ আমাদের খবর, যে এখানে আসে সে আমাদের সাথে মিশে যায়, কেউ বেঁচে ফেরে না। সুব্রত বুক কাঁপলেও দাঁত চেপে বলল, আমি তোদের ভয় পাই না। যদি তোরা সত্যি আত্মা হোস তবে আমাকে বল, কিভাবে তোরা মুক্তি পাবি। না হলে আমিও মরবো, কিন্তু শান্তি দেব না। তার সাহসী কথায় চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। তারপর শিমুল গাছের ডালগুলো একসাথে ঝাঁকুনি খেল। ছায়াদের মধ্যে থেকে একজন এগিয়ে এলো। তার শরীর কুয়াশার মতো, কিন্তু চোখ দুটো অগ্নিশিখার মতো লাল। সে ভয়ঙ্কর গলায় বলল, অনেক বছর আগে এখানে যুদ্ধ হয়েছিল, আমরা সবাই এই মাঠে মরেছিলাম, কিন্তু দাফন করলো না কেউ স্মরণ করলো না, তাই আমরা অভিশপ্ত হয়ে গেছি। প্রতি বছর যারা এখানে আসে তাদের আত্মা কেড়ে নিয়ে আমাদের সেনা দলে মিলিয়ে দিই, এভাবেই আমাদের সংখ্যা বাড়ে। সুব্রতের পা অবশ হয়ে এলো। সে বুঝতে পারল জিতেন আর পাপন আর কোনোদিন ফিরবে না। সুব্রতের পা অবশ হয়ে এলো। সে বুঝতে পারল জিতেন আর পাপন আর কোনোদিন ফিরবে না। তারা এই সেনাদের সঙ্গে মিশে গেছে। হঠাৎ ছায়াটা হাত বাড়িয়ে দিল তার দিকে। ঠান্ডা বাতাসে চারপাশ অন্ধকার হয়ে এলো। গলার স্বর কাঁপতে কাঁপতে বলল, এবার তোর পালা। সুব্রত শেষ চেষ্টা করল। সে মাটির উপর পড়ে থাকা একটা শুকনো ডাল তুলে নিয়ে চিৎকার করে গাছটার গুড়িতে আঘাত করল। অদ্ভুতভাবে গাছের গায়ে আগুনের মতো ফুলিঙ্গ বেরিয়ে এলো, আর সঙ্গে সঙ্গেই চারপাশ কেঁপে উঠল। ছায়াগুলো একসাথে হাহাকার করে উঠল। থাম, ওই গাছ আমাদের বাঁধন। সুব্রত বুঝল সত্যিটা। এই শিমুল গাছটাই তাদের অভিশপ্ত আস্তানা। গাছটা না ভাঙা পর্যন্ত এরা মুক্তি পাবে না। কিন্তু ছায়ারা তাকে আর সুযোগ দিতে চায় না। অসংখ্য কালো হাত তার দিকে বাড়িয়ে এলো, এক ঝটকায় তাকে টেনে নেওয়ার জন্য। সুব্রত প্রাণপণে ডালটা গাছের কাণ্ডে আবার আঘাত করল। চারপাশে হাহাকার আর কুয়াশা ঢেকে গেল। তারপর সব অন্ধকার। ডাল দিয়ে শিমুল গাছের গুড়িতে আঘাত করতেই চারপাশে এক অদ্ভুত বিস্ফোরণের শব্দ হলো। গাছের বুক ফেটে বেরিয়ে এলো লালচে আগুনের ঝলকানি। ছায়ারা একসাথে হাহাকার করে উঠল। না 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 না, আমাদের বাঁধন ভেঙে যাচ্ছে। সুব্রত আগুনের আলোয় স্পষ্ট দেখতে পারল শত শত পুরুষ আত্মা গাছটার শিকড়ে বাঁধা। তাদের মুখে অশান্তি, হাহাকার আর মুক্তির আকুতি। সে বুঝতে পারল গাছটাই হলো ওদের অভিশপ্ত কারখানা। সে বুঝতে পারল গাছটাই হলো ওদের অভিশপ্ত কারাগার। যতদিন গাছ অটুট থাকবে আত্মাগুলো শান্তি পাবে না, আর যারা মাঠে আসবে তাদের প্রাণ কেড়ে নেবে। সুব্রত প্রাণপর চেষ্টা করতে লাগলো। একের পর এক আঘাত করতে লাগলো ডালটা দিয়ে। প্রতিবার আঘাতের সঙ্গে সঙ্গেই গাছের বুক থেকে আগুন আর ছাই উড়ে আসছিল। হঠাৎ ছায়াগুলো আরও উন্মত্ত হয়ে উঠল। অসংখ্য কালো হাত একসাথে সুব্রতের শরীর জড়িয়ে ধরল। তার বুক চেপে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তবু সে দাঁতে দাঁত চেপে শেষ শক্তিটুকু দিয়ে গাছটার গায়ে এক তীব্র আঘাত করল। মুহূর্তের মধ্যে গাছটার শিকড় ফেটে গেল, চারপাশ কেঁপে উঠল। আর তারপরেই ঘটে গেল অদ্ভুত ঘটনা। গাছের নিচ থেকে যে নীলচে আলো বের হচ্ছিল তা হঠাৎ সাদা আলোর বিস্ফোরণে মিলিয়ে গেল।
ছায়াগুলো একে একে ধোয়ার মতো গলে যেতে লাগলো। শেষবার তারা হাহাকার করে বলল, আমাদের মুক্তি হলো। কি শান্তি! এখন আমাদের মুক্তি। চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। মাঠে আর কোনো ছায়া নেই, নেই কোনো ভৌতিক শীতলতা। শুধু শিমুল গাছটার বিশাল কাণ্ড ভেঙে পড়ে আছে মাটিতে। সুব্রত হাঁপাতে হাঁপাতে চারপাশ দেখল, কিন্তু জিতেন আর পাপন কোথাও নেই। তাদের আর ফিরিয়ে আনা গেল না। সুব্রত একা দাঁড়িয়ে রইল নিস্তব্ধ মাঠের মাঝে। সেই রাতের পর থেকে গ্রামের মানুষরা বুঝল শিমুলতলার মাঠের অভিশাপ ভেঙে গেছে। তবে 3 বন্ধুর মধ্যে কেবল একজনই ফিরল। সুব্রত আজও বেঁচে আছে, কিন্তু মাঝে মধ্যে সে চুপ করে বসে থাকে আর বলে, তাদের হাহাকার আমি এখনো কানে শুনি। শিমুল গাছ ভেঙে পড়ার পর গ্রামবাসীরা ভেবেছিল অভিশাপ শেষ হয়ে গেছে, কিন্তু সত্যি সত্যি কি শেষ হয়েছিল? 3 মাস কেটে গেছে। সুব্রত একা বেঁচে ফিরলেও সে শান্তি পায়নি। প্রতিদিন রাতে ঘুমের মধ্যে সে শুনতে পায় জিতেন আর পাপনের ডাক, আমাদের বাঁচা, আমাদের ফেরত আন। গ্রামের মানুষ তাকে পাগল বলে এড়িয়ে চলে, কিন্তু তখনই গ্রামে আসে নতুন একজন মানুষ, অমরেশ বাবু। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমরা কোনো গল্প ছাড়লে সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তো শীঘ্রই এর পরের পর্ব নিয়ে আমরা চলে আসব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে আর সবাইকে ভালো রাখবে।